তুমি আমাকে ডাকলে, এখন আমি এসেছি। রাতের বেলা হঠাৎ করে আপনি সাইকেল নিয়ে বাহিরে বের হলেন। এমন সময় শুনতে পেলেন আপনার বাসার টিনের চালের ওপরে অনেক বড় কিছু একটা ডানা ঝাপটানোর আওয়াজ। ধূপ ধূপ ধূপ। আপনার কেমন লাগবে? এই অনুভূতিটি আজকে আমাদের কাছে শেয়ার করেছেন একজন লিসেনার। একটু পরেই আমরা শুনতে পারবো সেই ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 112তম এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে অবশ্যই হিট করবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন তাহলে আপনি আসলে কোনো আপডেট পাবেন না। আর তাহলে সাবস্ক্রাইব করেও আসলে যারা নোটিফিকেশনগুলো পাওয়া হবে না। সো অবশ্যই এই বেল আইকনটাকে হিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন, তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা voy.net@gmail.com, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/bhoydotnet। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের 112তম এপিসোডের প্রথম ঘটনায়। চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম রেইন ভাই এবং ভয়.নেটের সকল শ্রোতা। আমার নাম শাফিন আহমেদ। আমি ঢাকার রামপুরা থেকে লিখছি। আমি আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার নিজের নয়, তবে ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি তার জীবনের এই বিভীষিকা আমি তার নিজের চোখে দেখেছি। আমার ভার্সিটির এক সিনিয়র, তার এক ভাই। গত সপ্তাহে একটা ইউনিয়নে ওনার সাথে আমার দেখা হয়। এক সময়ের হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মানুষটা কেমন যেন নিভে গিয়েছেন। ওনাকে খুব বিষণ্ণ দেখে কারণ জিজ্ঞেস করায় তিনি আমাকে এই ঘটনাটি বলেন। আমি তারেক ভাইয়ের কথাগুলো হুবহু আপনাদের শোনানোর চেষ্টা করছি। বলছেন তারেক ভাই, আমার সাইকেলের স্পিড তখন কত ছিল আমি জানি না, হয়তো বা 20 থেকে 30। আমি শুধু জানি আমার ফুসফুসটা ছিঁড়ে যাচ্ছিল আর কানের মধ্যে বাতাসের শোঁ শোঁ শব্দের সাথে পাল্লা দিচ্ছিল আমার নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি। কিন্তু এই দুটো শব্দকেও ছাপিয়ে উঠেছিল তৃতীয় একটা শব্দ, একটা খোক খোক গিলা হাসির শব্দ, একটা তোতলানো ভাষার হাসি। আর তার সাথে আসছিল খুব দ্রুত বাতাসের ডানা ঝাপটানোর মতো একটা ভারী শব্দ, যেন ভেজা কম্বল কেউ বাতাসের সপাং সপাং করে বাড়ি মারছে। আমি পেছনে তাকানোর সাহস করছিলাম না, 1 সেকেন্ডের জন্যও না। আমি জানি আমি কি দেখেছি। ওই অন্ধকার গলি থেকে বের হওয়ার সময়, ওই ময়লার স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় আমি স্পষ্ট দেখেছিলাম ছেঁড়া ফ্রক পরা একটা বাচ্চা। না, ওটা বাচ্চা ছিল না, ওটার মুখ ছিল অসম্ভব চওড়া একটা হাসিতে ভরা, আর পিঠের দুপাশ থেকে দুটো বাদুড়ের মতো চামড়ার ডানা গজিয়েছিল। ওটা ওই ময়লার স্তূপের উপরে বসে কিছু একটা খাচ্ছিল, কিন্তু আমার সাইকেলের আলো পড়তেই ওটা মাথা ঘুরিয়েছিল, ওর হাসিটা দিয়েছিল। আমি বিন্দুমাত্র থামিনি, স্রেফ আমার সাইকেলের সর্বোচ্চ গতিতে প্যাডেল করেছি। আমার বাসা ওই গলি থেকে খুব বেশি দূরে নয়, এটাই ছিল আমার ভরসা। সম্পূর্ণ রাস্তা আমি আয়াতুল কুরসি পড়েছি। আমি আমার গলা দিয়ে কোনো স্বর বের করতে পারছিলাম না, শুধু আমার ঠোঁটটা নড়ছিল। ওই খলখল হাসিটা যেন আমার মাথার ভেতরে বাজছিল, আমার সাইকেলের চাকার শব্দের সাথে মিশে যাচ্ছিল। অবশেষে আমি আমার চেনা গলিতে ঢুকলাম। আমার সেঞ্চুরিয়ান সাইকেলটা প্রায় আছড়ে ফেললাম গেটের সামনে। আমি জানি না জিনিসটা তখন আমার পেছনে ছিল কিনা, আমি দেখতে পাইনি। পকেট থেকে চাবি বের করতে গিয়ে হাত কাঁপছিল। কোনো মতে দরজা খুলে ভেতরে ঢুকে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজাটা বন্ধ করে খিল তুলে দিলাম। একের বদলে 3টি খিল, যা ছিল সব। আমি দরজাতে হেলান দিয়ে বসে পড়লাম।
আমার সম্পূর্ণ শরীর থরথর করে কাঁপছে। ফ্লোরের ঠান্ডা টাইলস আমার পিঠের সাথে লেগে আছে। কয়েক মুহূর্ত আমি নিজের ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমি চোখ বন্ধ করলাম, ভাবলাম বেঁচে গেছি। আমার স্ত্রী ধিয়া আজ বিকেলে ওর মার বাসায় গিয়েছে, কাল ফিরবে, তাই বাড়িটা অস্বাভাবিক রকমের চুপচাপ। কিন্তু আমার 6 মাসের ছেলে রোহান, সে আমার সাথেই আছে। সে ভেতরের ঘরে ওর দোলনায় ঘুমাচ্ছে। এই চিন্তাটা আসতেই আমার বুকটা ধড়াস করে উঠল। আমি কি ওই জিনিসটাকে, আমি কি ওটাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিলাম? আমি কোনো মতে উঠে দাঁড়াতে যাব, ঠিক তখনই শব্দটা হলো। বাহিরে না, খুব কাছে, আমাদের টিনের চালার ওপরে ওই ভারী ডানা ঝাপটানোর শব্দটা। ধূপ ধূপ ধূপ, যেন বড়সড় ভেজা কিছু একটা ছাদের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তারপরেই এলো সেই খলখলে হাসিটা। এবার আর বাতাসে ভাসা হাসি নয়, এবার মনে হলো ওটা আমার ছাদের টিনের সাথে মুখ লাগিয়ে হাসছে। টিনগুলো কাঁপছিল সেই শব্দের সাথে। আমার গা গলিয়ে ওঠে। আমি দরজার লকটার দিকে তাকিয়ে রইলাম, মনে মনে দোয়া পড়ছিলাম দরজাটা যেন ভাঙতে না পারে। কিন্তু দরজার দিকে ওটা এলো না। ছাদের উপরে ওই হাঁটাচলা হঠাৎ বাহিরে চলে গেল। সব চুপচাপ, কিন্তু এই নীরবতা আগের থেকেও ভয়ঙ্কর। ওটা কি চলে গেছে, নাকি ওটা আমার বাড়ির ঢোকার জন্য অন্য কোনো পথ খুঁজছে? আমি কাঁপা কাঁপা পায়ে কিচেনের দিকে এগুলাম। 1 গ্লাস পানি খাওয়া দরকার। আমার হাত পা তখনও কাঁপছে। কিচেনের লাইটটা জ্বালিয়ে আমি জগ থেকে পানি ঢালতে গেলাম। গ্লাসটা প্রায় ভর্তি হয়ে উপচে পড়ছিল। আমার হাত এতটাই কাঁপছিল যে আমি গ্লাসটা কোনোমতে ধরে এক চুমুক দিয়েছি। আর ঠিক তখনই কিচেনের লাইটটা দপ করে নিভে গেল, সাথে সাথে ড্রয়িং রুমের লাইটটাও। ইটস আ লোডশেডিং। অন্ধকার আমার বুকটা ছ্যাপ করে উঠল। আমি গ্লাসটা স্ল্যাবের উপর রেখে দ্রুত পকেট থেকে মোবাইলটা বের করলাম ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য। মোবাইলের স্ক্রিনটা অন হতে আমি যা দেখলাম, বিশ্বাস করুন রেইন ভাই, আমার মনে হলো আমার হার্টবিট বন্ধ হয়ে গেছে। আমার উল্টো দিকে ড্রয়িং রুম থেকে কিচেনে ঢোকার যে দরজা, সেই দরজার ফ্রেমে অন্ধকারের মধ্যে 1 সেকেন্ডের জন্য আমি দুটো উজ্জ্বল হলদে চোখ ভাসতে দেখলাম। আমার মোবাইলের স্ক্রিনের আবছা আলোয় আমি শুধু ছায়াটা দেখলাম, একটা কুঁজো বিশাল ছায়া, যেটা দরজার ফ্রেমের প্রায় পুরোপুরি ব্লক করে দিয়েছিল। আর সেই ছায়াটার দুপাশ থেকে, হ্যাঁ, দুপাশ থেকে সেই দুটো ডানা। আমার মুখ দিয়ে একটা অস্ফুট চিৎকার বের হয়ে এলো। আমি হাত থেকে পানির গ্লাসটা ফেলে দিলাম। কাঁচ ভাঙার শব্দে আমার নিজের বুকটাই যেন কেঁপে উঠল। আর সাথে সাথে ওই ছায়াটা, ওটা সরে গেল, যেন ওটা ওখানে কোনোদিন ছিলই না। আমি পাগলের মতো মোবাইলের ফ্ল্যাশ লাইটটা আবার অন করলাম। তীব্র আলোয় কিচেনটা ভেসে গেল। দরজায় কেউ নেই, কিচ্ছু নেই। আমার পায়ের কাছে ভাঙা কাচের টুকরো আর পানি। আমি কি তাহলে ভুল দেখলাম? লোডশেডিং এর অন্ধকারে মনের ভুল? আমি জানি না, কিন্তু না, একটা জিনিস আমার ভুল লাগেনি। একটা তীব্র বোটকা গন্ধ, পচা আম আর ভেজা পালকের মতো একটা গন্ধ, তীব্র গা গলে ওঠা একটা গন্ধ। গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি নাক চেপে ধরলাম। গন্ধটা যেন কিচেনের বাতাসকে ভারী করে তুলছে। আমার চোখ জ্বালা করছিল। আমি কোনো রকমে ওই ভাঙা কাঁচ এড়িয়ে কিচেন থেকে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম। সব অন্ধকার, শুধু আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটের সরু একটা আলো। আমি আলোটা সম্পূর্ণ ঘরটায় ঘোরালাম। সোফা, টি টেবিল, বুকশেলফ সব ঠিকঠাক, কিন্তু গন্ধটা এখানে আরো তীব্র। আমি আলোতে যখন বুকশেলফটা দেখলাম, তখন দেখলাম আমার সাজিয়ে রাখা বইগুলোর উপরে একটা অদ্ভুত কালো পিচ্ছিল তরল গড়িয়ে পড়ছে, ঠিক যেন আলকাতরা। ওটা শেলফের উপর থেকে চুইয়ে চুইয়ে পড়ছে। আমি আলোটা উপরে ফেললাম ছাদ থেকে। হ্যাঁ, আমার ছাদের কোণাটা, মানে প্লাস্টার করা ছাদ, ওটা যেন ভিজে গেছে। আর সেখান থেকে ওই কালো জিনিসটা চুইয়ে চুইয়ে পড়ছে। আর ওই গন্ধটাও ওখান থেকেই আসছে। কিন্তু আমার ছাদের উপর ওটা কেউ ছিল না। ওই জিনিসটা, ওটা কি আমার ছাদ ফুঁড়ে বেরিয়ে এসেছে?
আমার আর কোনো কিছু চিন্তা করার সময়ই ছিল না। আমার শুধু একটা চিন্তাই মাথায় আসছিল, রোহান, আমার ছেলে, ও ওর ঘরে একা। আমি আর বেডরুমের দিকে দৌড় দিলাম। রোহান ওর ঘরেই ঘুমাচ্ছে। আমাদের এই ছোট্ট ফ্ল্যাটের ড্রয়িং রুম থেকে বেডরুমের মাঝখানে এই সরু করিডরটা আমার চিরচেনা। কিন্তু আজ রাতে মোবাইলের আলোয় কেন জানি না করিডরটা খুব অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল আমি হাঁটছি, কিন্তু শেষ মাথাটা মানে রোহানের ঘরের দরজা যেন দূরে সরে যাচ্ছে। দেয়ালে হালকা সবুজ রংটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। আমার মনে হচ্ছিল দেয়ালগুলো, কি বলবো ভাই, মনে হচ্ছিল ওগুলো কাঁপছে। আমি নিজেকে বোঝালাম আমি প্রচন্ড ভয় পেয়েছি। এগুলো সব আমার মনের ভুল, আমার হ্যালুসিনেশন। কথাটা শেষ করার আগেই আমার পায়ে কিছু একটা লাগলো, নরম তুলতুলে। আমি আলো ফেলে দেখলাম রোহানের খেলার বলটা, কিন্তু ওটা এখানে কি করি এলো? ওটা তো ওর দড়িবার ভেতরেই থাকে। আমি বলটা সরাতে গিয়েই জমে গেলাম। বলটা ওটা শুকনো নয়, ওটা কালো, পিচ্ছি তরলটায় মাখামাখি হয়ে আছে। আমার বুকটা আবারও ছ্যাঁত করে উঠল। আমি আর এক মুহূর্ত থামলাম না। প্রায় লাফ দিয়ে করিডোরটা পার হলাম। আমি দরজার কাছে এসে দাঁড়ালাম। রোহানের ঘরের দরজাটা খোলা, অল্প করে। আমি স্পষ্ট মনে করতে পারছিলাম আমি ওকে ঘুম পাড়িয়ে দরজাটা টেনে গিয়েছিলাম। ঘরটা খুটখুটে অন্ধকার। আমি কান পেতে কিছু শোনার চেষ্টা করলাম। রোহান কি ঠিক আছে? ও কি কাঁদছে? আর যখন আমি শব্দটা শুনলাম, না, এটা কান্নার শব্দ না, এটা একটা খলখলে হাসির শব্দ। সেই একই তোতলানো গিয়ে গেলা হাসি যেটা আমি গলিতে শুনেছিলাম আমার ছাদের উপরে। শব্দটা আসছে আমার বাচ্চার ঘর থেকে। আমার বুকের ভেতর জমে বরফ হয়ে গেল। আমার পা দুটো যেন ফ্লোরের সাথে আটকে গেল। আমি নড়তে পারছিলাম না। হাসিটা তখনও চলছে, খলখল খলখল। একটা বাচ্চা যেন তার সব থেকে প্রিয় খেলনাটা খুঁজে পেয়েছে। আমি জানি না কোথা থেকে শক্তি পেলাম। আমি এক ঝটকায় দরজাটা লাঠি দিয়ে খুলে ফেললাম। মোবাইলের আলোটা ফেললাম ঘরের ভেতরে। ঘরটা অন্ধকার। রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলো যা জানালার পর্দা ভেদ করে আসছিল। আমি দেখলাম এমন কিছু একটা যা আমার নিঃশ্বাস বন্ধ করে দিল। রোহান, আমার 6 মাসের ছেলে, সে এখনো নিচ থেকে পাশ ফেরতে শিখেনি। সে তার দোলনার ভেতর দু পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে। সে আমার দিকে পেছন ফিরে জানালার দিকে তাকিয়ে, আর তার ছোট্ট শরীরটা সেই হাসির তালে তালে দুলছিল। আমার গলা দিয়ে কোনো চিৎকার বের হলো না। আমি কাঁপতে কাঁপতে ঘরের লাইটের সুইচটা খুঁজলাম। আমার হাত দেয়ালে ঘুরতে ঘুরতে অবশেষে সুইচটা খুঁজে পেল। আমি কাঁপতে কাঁপতে লাইটের সুইচ অন করলাম, কিন্তু লাইটটা জ্বলল না। বিকজ ইট ওয়াজ এ লোডশেডিং পিরিয়ড। আমি মরিয়া হয়ে আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটের দিকে হাত বাড়িয়ে দোলনার দিকে গেলাম। আমি যা দেখলাম তাতে আমার দ্বিধা আরো বেড়ে গেল। রোহান, সে তো দাঁড়িয়ে নেই, সে তো চিত হয়ে শুয়ে আছে, দুহাত মুঠ করে শান্তভাবে ঘুমোচ্ছে, আর তার মুখে কোনো হাসির চিহ্ন নেই। তাহলে আমি কি স্বপ্ন দেখছিলাম? আমি কি দরজায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম? ওই ছাদের শব্দ, ওই চোখ, ওই কালো তরল, ওই হাসি, ওই দাঁড়িয়ে থাকা, সবই কি আমার মনের ভুল ছিল? আমার বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি হয়তো অতিরিক্ত ভয় পেয়েছিলাম, তাই এসব উল্টাপাল্টা দেখেছি। আমি হাসলাম, নিজের বোকামিতেই হাসলাম। আমি ধীর পায়ে দোলনার কাছে এগিয়ে গেলাম। আমার সন্তান শান্তিতে ঘুমোচ্ছে। আমি নরম গালে হাত বুলিয়ে দিলাম ওর। আমি একটু ঝুঁকে ওর কপালে একটা চুমু খেতে গেলাম। বাবা, ঘুমাচ্ছ? ফিস ফিস করে বললাম। আর ঠিক তখনই রোহান তার চোখ খুলল। বিশ্বাস করুন রেন ভাই,
সেই চোখ আমার সন্তানের ছিল না। সেই চোখে ছিল না কোনো মায়া, না কোনো ঘুম ঘুম ভাব। চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের চওড়া, কালো মণি দুটো যেন পুরো চোখটাকে গ্রাস করে নিয়েছে। সেই শীতল নিষ্প্রাণ চোখ দুটো স্থির হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমার শরীর আবার জমে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার স্বর্ণালী কেউ যেন চেপে ধরেছে। আমার সন্তানের মুখটা, যেটা এতক্ষণ শান্ত ছিল, সেটা ধীরে ধীরে, না ধীরে ধীরে না, একটা রাবার ব্যান্ডের মতো দুপাশে ছড়াতে শুরু করলো। একটা অসম্ভব চওড়া হাসিতে ওর মুখটা ভরে গেল, কিন্তু সে হাসিতে কোনো শব্দ ছিল না। আমি দেখলাম আমার সন্তানের মাড়িতে, যেখানে কোনো দাঁত ওঠেনি, সেখানে সারিবদ্ধভাবে গজিয়ে আছে সূক্ষ্ম সুচালো এক সারি দাঁত। সে আমার দিকে তাকিয়ে রইল সেই ভয়ঙ্কর চওড়া হাসিটা দিয়ে। এরপর একটা অদ্ভুত ঘর ঘরে তোতলানোর গলায় সে ফিস ফিস করে বলল, তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছ। এই বলে তারেক ভাই ওনার ঘটনা শেষ করলেন। উনি আমার সামনে বসে থর থর করে কাঁপছিলেন। আমি ওনাকে কি বলবো বুঝতে পারছিলাম না, শুধু ফেল ফেল করে কফির কাপটার দিকে তাকিয়ে রইলেন। আমি জানি না এরপর ওনার সাথে কি হয়েছে, জিজ্ঞেস করতে পারিনি। যদি কখনো জিজ্ঞেস করতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি শাফির আহমেদ, আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাফির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা ঘটনার জন্য। এই ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত যে সাসপেন্সটা ক্রিয়েট করেছে, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আপনি যদি সম্পূর্ণ ঘটনাটা জেনে থাকেন, অবশ্যই যদি কখনো ওনার সাথে যোগাযোগ হওয়ার পরে অবভিয়াসলি, তাহলে আমাদেরকে পাঠিয়ে দেবেন। উই আর ইগার টু লিসেন টু দ্যাট। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন আমাদের পরবর্তী ঘটনার দিকে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রেইন ভাই এবং ভয়.net-এর লিসেনার্স। আমার নাম সাদিয়া ইসলাম। আমি সিলেটের শাহী ঈদগাহ থেকে লিখছি। আমি ভয়.net-এর একজন পুরাতন শ্রোতা, তবে কখনো ভাবিনি যে আমি নিজেই ঘটনা পাঠাবো। কিন্তু গত পরশু রাতে যা হলো, তারপর আমি ঠিক থাকতে পারিনি। আমার এক দুঃসম্পর্কের খালাতো বোন রামশা আমাকে একটা ভয়েস মেসেজ পাঠায়। আমার কাজিন হলেও ওর সাথে আমার খুব একটা যোগাযোগ ছিল না। মানে রাবিয়াপুর ঘটনার পর থেকে ওদের পুরো পরিবারটাই কেমন যেন গুটিয়ে গিয়েছিল। কিন্তু ওর পাঠানো প্রায় 15 মিনিটের ওই অডিও ক্লিপটা শোনার পর থেকে আমি ঘুমাতে পারছি না। ওর কণ্ঠের আতঙ্ক, সেটা ভোলার মতো নয়। আমি ঘটনাটি রামশার ভাষাতেই আপনাদেরকে জানাচ্ছি। বলছে, রামশা, সাদিয়া আপু, আমি জানি না তুমি এই মেসেজটা কখন শুনবে বা আদৌ বিশ্বাস করবে কিনা। আমি জানি না আমার কি করা উচিত। আমি এখন আমার রুমের দরজা লক করে বসে আছি। প্লিজ আপু, আমার কথাগুলো শোনো। আবার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি তো রাবি আপুকে চিনতে, আমার কাজিন। সে 3 মাস আগে ছাদ থেকে পড়ে মারা গেল। সবাই বলল সুইসাইড, কিন্তু আমরা বিশ্বাস করতে পারিনি। রাবি আপু এমন করতেই পারে না। ও ছিল আমাদের ফ্যামিলির সব থেকে সুন্দর এবং সব থেকে প্রাণবন্ত মেয়ে। আপুর ছাদ খুব ভালো লাগতো, কিন্তু ছাদ থেকে লাউ দেওয়ার মতো মেয়ে তো উনি ছিলেন না। যাই হোক, আজ আম্মু আমাকে বলল রাবি আপুর ঘরটা গোছগাছ করতে। খালাম্মা, মানে রাবি আপুর আম্মু, ওই ঘরের দরজাই খোলেন না। ওই ঘরটার পর থেকে তালাবদ্ধ ছিল। আম্মুই জোর করে চাবি নিয়ে আমাকে বললেন, যা তো মা, জিনিসপত্র বলে একটু শর্ট আউট করে আয়। মানুষ আসবে যাবে, ঘরটা এভাবে ফেলে রাখা ঠিক না তো। বিকেলে আমি ঘরটা খুললাম। তালাটা খুলতেই কেমন একটা জং ধরার শব্দ। দরজাটা ক্যাচ করে উঠল, আর সাথে সাথেই একটা ঝাপটা আসলো। একটা গন্ধ। 3 মাস বন্ধ থাকা একটা ঘরের ব্যবসা গন্ধ তো ছিলই, কিন্তু তার সাথে মিশেছিল অদ্ভুত মিষ্টি একটা গন্ধ। কেমন যেন পচা বেলি ফুলের মতো, তীব্র, গা গুড়ে ওঠার মতো। আমি প্রথমে হয়তো ভাবলাম যে হতে পারে পুরাতন ঘর, তাই। এরপরে
ভাবলাম রুম ফ্রেশনার বা কিছু একটা হবে, যেটা পচে গেছে। আমি নাক চেপে ধরে কোনো রকমে ঘরের জানালাগুলো খুলে দিলাম। ওই ঘরটা ঠিক ওর মতোই গোছানো ছিল। ওর পড়ার টেবিল, ওর বইপত্র, ওর বিছানার চাদরটা পর্যন্ত টান টান করা। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে কাজ শুরু করলাম। ওর ড্রয়ার গোছাতে গিয়ে আমি আপুর পুরাতন ডায়েরিটা পেলাম। আমি জানি না এটা ঠিক না, তা কি ঠিক। এটা আমি পাতা উল্টালাম। প্রথম দিকে সব লেখা খুবই স্বাভাবিক, কলেজ, ফ্রেন্ডস, ফ্যামিলি। কিন্তু শেষের দিকের এন্ট্রিগুলো কেমন যেন অদ্ভুত। আপু মারা যাওয়ার মাসখানেক আগে একটা এন্ট্রিতে লিখা, ওরা বোঝে না আমি যা দেখছি তা যদি ওরা দেখত। আরেকটা এন্ট্রিতে লিখা, ছাদটা আমার সব থেকে প্রিয় জায়গা, ওখানেই ওর সাথে আমার প্রথম দেখা। শেষের দিকে লেখা, ও আমাকে এমন কিছু দেখায় যা আর কেউ দেখাতে পারে না। ও আমাকে অনেক সুন্দর করে তুলেছে। আর সর্বশেষ এন্ট্রিটা মারা যাওয়ার ঠিক 2 দিন আগে লেখা, ও আর অপেক্ষা করতে চায় না, ও মুক্ত হতে চায়। আমিও চাই। আমি এগুলো পড়ে বেশি একটা অবাক হইনি। আমরা ভাবলাম আপু হয়তো কোনো রিলেশনশিপে জড়িয়েছিল, সেটার জন্য ডিপ্রেসড ছিল, হয়তো ছেলেটাও ঠকিয়েছে। মুক্ত হতে চায় মানে হয়তো এই সম্পর্ক থেকে চিরজীবনের জন্য মুক্তি। আমি ডায়েরিটা বন্ধ করে ওনার ওয়ার্ড্রোবটা খুললাম, আর সেখানেই ওয়ার্ড্রোবের ভেতরে কাপড়ের স্টুপের আড়ালে আমি ওই জিনিসটা পেলাম, ওই আয়নাটা। আমি এই আয়না আগেও দেখেছি। আর রাবি আপু এটা কোত্থেকে পেয়েছিল আমি জানি না, কিন্তু ও প্রায়ই এটা নিয়ে ছাদে যেত। বিকেলের পর ও ওটা নিয়ে ছাদে চলে যেত, আর সন্ধ্যা নামার আগে ফিরত না। খালাম্মা কত বকেছেন এটা নিয়ে। আয়না নিয়ে ছাদে কে যায় রে মা, কথাই শুনিস না। আপু কোনো কথাই শুনতেন না। আয়নাটা যে কিসের তৈরি আমি সেটাও জানি না। ফ্রেমটা সম্ভবত সেগুন কাঠের, কিন্তু তার উপর এমন নিখুঁত জটিল সব নকশা, ফুল, লতাপাতা আর কিছু অদ্ভুত পাখির মতো খোদাই করা। কিন্তু পাখিগুলো কি বলবো, ওগুলো দেখতে স্বাভাবিক পাখির মতো ছিল না। ওগুলোর ঠোঁটগুলো অসম্ভব লম্বা এবং সুচালো। মনে হচ্ছিল ওগুলো যেন ওই লতাপাতার ঠুকরে খাচ্ছে। কাঠটা কেমন যেন কালচে, ভেজা ভেজা দেখতে। আয়নাটা অসম্ভব ভারী। আমি একাই ওটা টেনে বের করতে পারছিলাম না। তারপরও আমি ওটা কোনো মতে বের করে বিছানার ওপরে রাখলাম। আমি আয়নাটার ওপরে ঢোল জমা দেখলাম, মুছে দিলাম। কাজটা আশ্চর্য রকমের ঠান্ডা, অথচ ঘরটা বেশ গরম। আমি ধুলো মুছতে মুছতে নিজের প্রতিবিম্বের দিকে তাকালাম, আর তখনই আমার বুকটা ধড়াস করে উঠল। সাদি আপু, বিশ্বাস করো, আমি নিজেকে নিজে দেখেই চমকে গেলাম। আয়নায় আমাকে অদ্ভুত, মানে অস্বাভাবিক রকমের সুন্দর লাগছিল। আমার গায়ের রং, আমার চোখ, সবকিছু যেন উজ্জ্বল হয়ে গেছে। আমার চোখগুলো যা সবসময় রুক্ষ, সেগুলো কেমন যেন রেশমি লাগছিল। আমার মনে হলো আমি ঠিক রাবি আপুর মতো দেখতে হয়ে গেছি। আমি নিজের অজান্তেই আয়নাটার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলাম। একটা অদ্ভুত ঘোরের মধ্যে চলে গেলাম। ওই পচা বেলি ফুলের গন্ধটা আবার ফিরে এলো, এবার আরো তীব্রভাবে। আমার মাথাটা ঝিমঝিম করছিল, কিন্তু তাও ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আয়নার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সব থেকে সুন্দর নারী। আমি স্বাভাবিকভাবেই চোখের পলক ফেললাম, কিন্তু হঠাৎ আমার রক্ত হিম হয়ে গেল। আমি পলক ফেলে চোখ খোলার পর দেখলাম আয়নার ভেতরে আমি। আমার প্রতিবিম্বটা পলক ফেলেনি। ওর চোখ দুটো আমার দিকে স্থিরভাবে তাকিয়ে, চওড়া আর নিষ্প্রাণ। আমি ভয়ে জমে গেলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আমি নড়তে পারছিলাম না। আমার হাত দুটো যেটা চুলে লাগানো ছিল ওটা ওখানেই রয়ে গেল। আমি আমার নিজের হাত নামাতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হলো আমার শরীরটা আমার নিয়ন্ত্রণেই নেই। আমি তাকিয়ে রইলাম। আয়নার ভেতরে আমি। ওটা ধীরে ধীরে হাসল,
সাদিয়া আপু, আমি এক ফোঁটাও হাসার চেষ্টা করিনি। আমার মুখ ভয়ে শক্ত হয়ে আছে, কিন্তু আয়নার ভেতরের ওই জিনিসটা, ওটা আমার মুখ দিয়েই হাসছে। একটা বাঁকা বিদ্রুপের হাসি। আমার মনে পড়ল খালাম্মার একটা কথা, রাবি আপু মারা যাবার আগে নাকি সারাক্ষণ হাসতো একা একা। ওই একই রকম বাঁকা হাসি। আমার পা কাঁপছিল। আমি চিৎকার করে ঘর থেকে বের হতে চাইলাম, কিন্তু আমার পা যেন মেঝেতে গেঁথে গেছে। আমি শুধু শুনতে পাচ্ছিলাম আমার নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ আর একটা অদ্ভুত ফিসফিসানি। ঠিক কথা নয়, যেন কেউ ভেজা গলায় শীষ দিচ্ছে। শব্দটা আয়নার ভেতর থেকেই আসছিল। এরপর যা হলো, I was not prepared for that. প্রতিবিম্বটার চুলগুলো ওগুলো পাল্টাতে শুরু করলো। আমার চুলগুলো কাঁধ পর্যন্ত ছাটা, কিন্তু আয়নার ভেতরের চুলগুলো লম্বা হতে শুরু করলো, আরো ঘন, আরো কালো, কোমর ছাড়িয়ে নিচে নামতে লাগলো। ঠিক ঠিক রাবি আপুর মতো সুন্দর চুল। আমি আতঙ্কে কাঁপছিলাম। আমি চোখ বন্ধ করতে চাইলাম, কিন্তু পারলাম না। ওই চোখ দুটো আমাকে হিপনোটাইজ করে ফেলেছে। আমি মরিয়া হয়ে চোখ সরালাম জোর করে। আমি আয়নার দিকে না তাকিয়ে ঘরের চারদিকে তাকালাম, আর তখনই আমি দ্বিতীয় ধাক্কাটা খেলাম। ঘরটা ঠিক লাগছিল না। রাবি আপুর পড়ার টেবিলের ছোট্ট একটা মানি প্ল্যান্টের গাছ ছিল। আমি যখন ঢুকেছিলাম ওটা সবুজই ছিল, কিন্তু এবার ওটা মরা, পাতাগুলো কালো হয়ে শুকিয়ে গেছে। ঘরের দেয়ালের রং ওটা কেমন যেন ফ্যাকাশে। মনে হচ্ছে দেয়াল থেকে কেউ রং শুষে নিয়েছে। আর জানালার বাহিরে তো বিকেল হওয়ার কথা, কিন্তু আমার মনে হচ্ছে আকাশটা কেমন যেন লালচে, অসুস্থ একটা লাল রং। ওই পচা বেলি ফুলের গন্ধটা এখন এত তীব্র যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি ঘরে একা নই, এই আয়নাটা ছাড়াও আরো কিছু একটা আছে। এই ঘরে তো কিছু একটা ছিল। আমি পালানোর জন্য দরজার দিকে ঘুরতে যাব, ঠিক তখনই আয়নার ভেতরের সত্তাটি, ওই রাবি আপুর চুলওয়ালা আমি, ওটা আমার হাত ধরে তুলল ধীরে ধীরে। ওটা তার ডান হাত কাছে, মানে আয়নার কাচের উপরে রাখলো। কিন্তু ওটা শুধু হাত রাখল না, ওটা কাঁচের ভেতর থেকে চাপ দিচ্ছিল। সাদিয়া আপু, আমি নিজের চোখে দেখলাম ওই ভারী কাঁচটা ওটা বাহিরের দিকে ফুলে উঠছে রাবারের মতো। ওই হাতের 5টা আঙুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে কাঁচটার উপরে। মনে হচ্ছিল পাতলা একটা প্লাস্টিকের ভেতর থেকে কেউ বের হওয়ার জন্য ধাক্কা দিচ্ছে। কাঁচটা মটমট করে একটা শব্দ করলো। ওই ফিসফিসানির শব্দটা এবার একটা স্পষ্ট গলায় পরিণত হলো, একটা মেরি গলা, কিন্তু কেমন যেন ভাঙা আর কর্কশ। আমি আতঙ্কে দৌড়াতে গিয়ে আমার কোনই লাগলো পাশে টেবিলটায়। টেবিলের উপর রাবি আপুর একটা শোপিস ছিল। ওটা একটা কাচের বল। ওটা সশব্দের নিচে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। আমি ওই শব্দে যেন ঘর থেকে বের হলাম। আমি এক ঝটকায় আয়না থেকে চোখ সরিয়ে নিলাম। আমার বুক ধড়ফড় করছে। আমি ভাঙা কাচের দিকে তাকালাম, তারপর আবার ভয় আয়নার দিকে তাকালাম। দেখলাম আমার চোখ, আমি বলতে পারছি না আপু। আয়নার ভেতরে প্রতিবিম্বটা আমার দিকে তাকিয়ে নেই, ওটার নিচের দিকে তাকিয়ে। ওর মুখে, আমি জানি না, ওর মুখে একটা তীব্র আক্রোশের ছাপ, যেন আমি ওর ধ্যান ভেঙে দিয়েছি। আর ওর পায়ের কাছে ভাঙা গাছের টুকরো, না ভুল বললাম, ওর পায়ের কাছে ওই কাচের বলটা যেটা আমি একটু আগে দেখেছিলাম, ওটা আস্ত একদম ঠিকঠাক পড়ে আছে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এটা কি হচ্ছে? এটা ধোঁকা? ইটস অ্যান ইলিউশন। সত্তাটা আমার দিকে তাকালো। এবার ওর চোখে কোনো বিদ্রুপ নেই, শুধু ঠান্ডা তীব্র ঘৃণা। প্রতিবিম্বটি কোনো শব্দ না করেই কিছু একটা বলল। ওর ঠোঁটটা নড়ল, কিন্তু আমি কোনো শব্দ শুনতে পেলাম না। না, আমি ভুল বলছি। আমি শব্দ শুনেছিলাম, বাট আমার কানে নয়। ইট ওয়াজ ইন মাই হেড। একটা হিমশীতল ফিসফিসানি, যেটা আমার মগজের প্রতিটা কোষে প্রতিধ্বনিত হচ্ছিল। ছাদটা খুব একা। আমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারিনি। আমি জানি না আমি কিভাবে ঘর থেকে বেরিয়েছি। আমি শুধু জানি এক ঝটকায় ঘরটা টেনে বন্ধ করে দিলাম দরজা, এবং বাহির থেকে ছিটকিনি তুলে দিলাম।
আমি যখন ছিট কিনে দিচ্ছিলাম আমি স্পষ্ট অনুভব করলাম দরজার ওপাশ থেকে কেউ একজন বা কিছু একটা দরজায় সজোরে ধাক্কা দিল। একবার, শুধুই একবার। আমি এখন আমার নিজের ঘরে কাঁপছি। আপু, এই জিনিসটা কি এখনো ওই ঘরে? ওটা কি রাবিয়া আপু ছিল, নাকি ওই জিনিসটা আপুকে? আপু, আমার খুব ভয় করছে। আমার হাতের দিকে তাকাও। আমি যখন ছিট কিনে ধরলাম হাতে কেমন একটা ঠান্ডা লাগলো। এখন দেখছি আমার হাতের তালুতে একটা কালো দাগ, একটা ছোট্ট ফুলের মতো দাগ, ঠিক ওই আয়নার ফ্রেমে খোদাই করা ফুলের মতো। এই বলে রামশা তার ভয়েস মেসেজ শেষ করে। এরপর শুধু কান্নার শব্দ। আমি ওকে সাথে সাথে কল ব্যাক করি, বাট ওর ফোনটা বন্ধ। আমি প্রায় সাথে সাথেই খালাম্মাকে ফোন করি। খালাম্মা যা বললেন তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কই, রামশা তো ঠিকই আছে, ওই ঘর গোছানো শেষ করেও নিজের ঘরেই তো আছে। আমি বললাম, খালাম্মা, ও কি ঠিক আছে? ও কোনো অদ্ভুত আচরণ করছে না তো? খালাম্মা একটু ইতস্তত করে বললেন, কি বলো অদ্ভুত মানে? ও তো ঘর থেকে বেরোচ্ছে না, দরজা বন্ধ করে রেখেছে। আমি তো ডাকলাম, ও শুধু বলল ওর খিদে নেই। তারপর খালাম্মা যা বললেন তাতে আমার কলিজাটা শুকিয়ে গেল। মেয়েটা শুধু চুল আঁচড়াচ্ছে সেই বিকেল থেকে। খালাম্মা দরজায় কান পেতে শুনিলেন চিরনির শব্দ। আর রামশা ভন করে গান গাচ্ছে, আর খালাকে একটু পর পর জিজ্ঞেস করছে, আম্মু, আমাকে কি সুন্দর লাগছে না? ঠিক রাবিয়া আপুর মতো। খালাম্মা বলেন, কিসে সুন্দর সাদিয়া? ওর চুলই তো ছোট। এরপর রামশার সাথে আমার আর যোগাযোগ হয়নি। আমি সাদিয়া ইসলাম, আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসেনার্স, অ্যান্ড থ্যাংক ইউ সাদিয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই দুটো ঘটনা আপনাদের ভালো লেগেছে। এবং আমার আজকে প্ল্যান ছিল অ্যাকচুয়ালি আমি 6-7টা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ঘটনাগুলো দেরিতে আসে আমার কাছে। সো দেরিতে আসার কারণে আমি সেগুলো রেকর্ড করতে পারিনি। সো আমি আশা করব আগামী মঙ্গলবারে আমরা সম্পূর্ণ ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো। এর মধ্যে একটা স্টোরি আছে যেটা 2টা পার্টের একটা স্টোরি, সবগুলি আপনাদেরকে আমি শোনাবো। আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে। অন দ্যাট নোট, আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা voy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আশা করি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবসময় শুনবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আমি রেইন আজ বিদায় নিচ্ছি 112তম এপিসোড থেকে। আগামী মঙ্গলবার 113তম এপিসোড নিয়ে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড voy.net শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।